রাধাকৃষ্ণ কমিশন গঠিত হয়েছে 1948-49 শিক্ষাবর্ষে। কোঠারি কমিশন গঠিত হয়েছে 1964 সালে। প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয়েছে দেখো, 1968 সালে। দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছে 1986 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে কত সালে দেখো, 1987 সালে। নমস্কার, প্রত্যেককে স্বাগত আজকের এই ক্লাসে। আমি আজকের এই ক্লাসে আলোচনা করব ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধারা, তার পাশাপাশি ভারতীয় বিভিন্ন শিক্ষা কমিশন সম্পর্কে, যেখানে রয়েছে স্বাধীনতার পূর্ববর্তী বিভিন্ন শিক্ষা কমিশন এবং স্বাধীনতার পরবর্তী যাবতীয় কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ভারতীয় শিক্ষা সংক্রান্ত ধারা এবং কমিশন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। আজকের এই ক্লাসে আমি এই কমিশন সংক্রান্তই শুধুমাত্র আলোচনা করছি। তো আজকের এই ক্লাসের বিষয়ে তোমরা যদি পিডিএফ পেতে চাও, তাহলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার পাশাপাশি বলছি, এই ধরনের যাবতীয় টপিকগুলো আমরা কিন্তু ইন্টারভিউ ব্যাচে আলোচনা করছি এবং সে বিষয়ে ক্লাস দিচ্ছি যাবতীয়, যেখান থেকে ইন্টারভিউতে তোমরা আউট অফ 10 9+ মার্কস পেতে পারো, এমনভাবেই প্রস্তুতি করাচ্ছি। তো তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে অ্যাডমিশন হয়ে নাও, হাতে কিন্তু আর সময় নেই। তাহলে চলো শুরু করি। প্রথমেই যেটা জানবো, ভারতীয় শিক্ষা সংক্রান্ত সংবিধানের বিভিন্ন ধারাগুলো সম্পর্কে। যেমন দেখো, ভারতীয় সংবিধানের 21-এর এ নং ধারায় কি বলা আছে, যে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। এবং এই যে ধারাটি, এই ধারাটি ভারতীয় সংবিধানের 2002 সালের 86তম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে। এবং ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য যে রয়েছে, আগে ছিল 10টি, বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে 11টি। 11তম মৌলিক কর্তব্য কিন্তু এই কথাই বলা রয়েছে, 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে বিনা বেতনে বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। প্রত্যেক পিতামাতা তার শিশুকে এই শিক্ষাদানের সঙ্গে যুক্ত হবে। প্রত্যেক ভারতীয় নাগরিকের এটি কিন্তু কর্তব্য। এরপর যে ধারাটা সম্পর্কে জানবো, সেখানে আছে ভারতীয় সংবিধানের 15-র 3 নং ধারা এবং 46 নং ধারা। এখানে কি বলা আছে, ভারতীয় তপশিলি জাতি এবং উপজাতি গোষ্ঠীর শিক্ষার উন্নয়নের কথা, তাদেরকে শিক্ষায় উন্নত করতে হবে। এরপর যে ধারা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সংবিধানের 15-র 3 নং ধারা এবং 46 নং ধারা। এখানে কি বলা আছে দেখো, তপশিলি জাতি এবং উপজাতিদের শিক্ষার উন্নয়নের কথা বলা আছে। তারপর দেখো, সংবিধানের 15-এর 3 নং ধারায় আর কি বলা আছে, নারী শিক্ষার উন্নয়নের কথা বলা আছে। তারপর সংবিধানের 30 নম্বর ধারা সম্পর্কে জানব, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের শিক্ষার কথা বলা রয়েছে। এবার আমরা জানব ভারতীয় শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির জন্য পরাধীন ভারতবর্ষে গড়ে ওঠা বিভিন্ন শিক্ষা কমিশনগুলো সম্পর্কে, যেগুলোর কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক অবদান রয়েছে, বা ভারতীয়দের শিক্ষায় উন্নত করার জন্য ব্রিটিশদের কিন্তু অনেক অবদান রয়েছে। তাই তোমাদেরকে হয়তো প্রশ্ন করতে পারে যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় অগ্রগতির জন্য ব্রিটিশদের কি অবদান রয়েছে? তখন কিন্তু আমাদের এই জিনিসটা স্বীকার করতে হবে। হ্যাঁ স্যার, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ভারতীয়দেরকে শিক্ষিত করার লক্ষ্যে ব্রিটিশরা বিভিন্ন স্থানে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছে এবং শিক্ষার অগ্রগতির জন্য বিভিন্ন শিক্ষা কমিশন নিয়ে এসেছে, যেমন উডের ডেসপ্যাচ, হান্টার কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন, স্যাডলার কমিশন ইত্যাদি। এর ফলে প্রযুক্তিবিদ্যা, গবেষণা, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও ব্রিটিশদের দ্বারা ভারতীয়রা অনুপ্রাণিত হয়েছে, এরকমভাবে বলা যেতে পারে। এবার আমরা জানব উডের ডেসপ্যাচ সম্পর্কে। এই উডের ডেসপ্যাচ এটা কিন্তু 1854 সালে হয়েছিল। দেখো, 1954 সালে স্যার চার্লস উডের সভাপতিত্বে যে মূল্যবান শিক্ষা সনদটি রচিত হয়েছে, তাকেই কিন্তু বলা হয়ে থাকে উডের ডেসপ্যাচ। এই উডের ডেসপ্যাচ হলো ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল বলা যেতে পারে, যেটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ভারতীয় শিক্ষাক্ষেত্রে সার্বিক অনুসন্ধানের পর লিখিত শিক্ষা সংক্রান্ত প্রথম দলিল, মনে রাখবে।
আমরা বিস্তারিত জেনে নেব। এই যে উডের ডেস্ক বেঞ্চ শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য 1854 খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উডের নেতৃত্বে শিক্ষা বিষয়ক প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেটি ভারতে পাঠানো হয়েছে। উড তার ডেস্ক বেঞ্চে কী বলেছে দেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উড সুপারিশ করেছে যে শিক্ষার প্রসারের জন্য উডের প্রস্তাব অনুসারে ভারতের প্রতিটি প্রদেশে একজন শিক্ষা অধিকর্তার অধীনে একটি করে শিক্ষা বিভাগ খোলা হবে। 1857 খ্রিস্টাব্দে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শে প্রেসিডেন্সির শহরগুলিতে অর্থাৎ কলকাতা, মাদ্রাজ, বোম্বাইতে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এর পাশাপাশি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ লর্ড ডালহৌসির আমলেও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও সরকারি মডেল স্কুলগুলোর সংখ্যা সেই সময় বৃদ্ধি পেয়েছিল। প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য দেশীয় বিশ্ববিদ্যালয়গুলির উন্নতি করা হয়েছিল। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলিতে সরকারি অনুদান বা গ্র্যান্ড ইন এড প্রথাও চালু হয়েছে। সরকারি শিক্ষানীতির প্রভাবে ভারতীয়দের মধ্যে ইংরেজি শিক্ষা লাভের আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। 1857 সাল থেকে 1882 সালের মধ্যে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। সরকার লাহোর ও এলাহাবাদে আরও 2টি বিশ্ববিদ্যালয় স্থাপন করার কথা বলেছে। উডের ডেস্ক বেঞ্চে ঘোষণা করা হয়েছে যে এদেশে শিক্ষার উদ্দেশ্য হবে ভারতীয়দের মধ্যে পাশ্চাত্য জ্ঞান বিস্তার করা। পাশ্চাত্য জ্ঞান বলতে এই যে ব্রিটিশরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে তাদের যে ধারা, যে রীতি, সেই রীতিগুলোই ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রয়োগের কথা বলা হয়েছে। উডের ডেস্ক বেঞ্চের মতে শিক্ষা কীরকম হবে, সেটা হবে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ প্রত্যেক ধর্মের মানুষই সমানভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। আধুনিক ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রথম পূর্ণাঙ্গ সুবিন্যস্ত রূপ যদি বলা হয় কোন কমিশনকে, সেটা হচ্ছে এই উডের ডেস্ক বেঞ্চকে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে করতে পারে। এরপর যে কমিশন সম্পর্কে জানব সেটা হলো হান্টার কমিশন, যেটা কিন্তু উইলিয়াম হান্টারের নেতৃত্বে হয়েছিল 1882 সালে। আধুনিক ভারতের সরকারিভাবে প্রবর্তিত প্রথম শিক্ষা কমিশন যদি বলা হয় সেটি কি, সেটা হলো হান্টার কমিশন। এবার আমরা হান্টার কমিশন সম্পর্কে ভালোভাবে জেনে নেব। সরকারিভাবে এই কমিশনের নামকরণ করা হয়েছিল ইন্ডিয়ান এডুকেশন কমিশন। 1882 সালের 3রা ফেব্রুয়ারি লর্ড রিপন উইলিয়াম হান্টারের সভাপতিত্বে ভারতীয় শিক্ষা কমিশন নিযুক্ত করেন, অর্থাৎ তৎকালীন সময়ে ভারতীয় গভর্নর ছিলেন লর্ড রিপন। তার নেতৃত্বে উইলিয়াম হান্টার এই কমিশন গঠন করে। পরবর্তীকালে 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এবং লর্ড কার্জনের শিক্ষানীতি ভারতের শিক্ষা ব্যবস্থার জন্য অস্তিত্ব লাভ করে। 1882 সালে হান্টার কমিশন ছিল প্রথম হান্টার কমিশন এবং পরবর্তী সময়ে দ্বিতীয় হান্টার কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছে 1919 সালে, যেটি আনুষ্ঠানিকভাবে ডিসঅর্ডার ইনভেস্টিগেশন কমিটি নামেও পরিচিত। এটি 1919 সালের উইলিয়াম হান্টারের নেতৃত্বেই জালিয়ানওয়ালাবাগের অমানবিক হত্যাকাণ্ডের ঘটনাকে খতিয়ে দেখার জন্য ব্রিটিশ এই কমিশনটি কিন্তু গঠন করা হয়েছিল। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালের 13ই এপ্রিল, মনে রাখবে। 1919 সালের হান্টার কমিশনের চেয়ারম্যান ছাড়াও 20 জন সদস্য ছিল। তাদের মধ্যে রয়েছে ডব্লিউ.এফ. রাইস, টমাস স্মিথ, পণ্ডিত জগৎনারায়ণ, আনন্দমোহন বসু, ভূদেব মুখোপাধ্যায় প্রমুখ। এবার আমরা হান্টার কমিশনের উদ্দেশ্য সম্পর্কে জেনে নেব। হান্টার কমিশনের উদ্দেশ্য হল প্রাথমিক শিক্ষা সংস্কারের জন্য পরামর্শ প্রদান করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথারীতি চলবে কিনা তা সন্ধান করা, মিশনারিদের দ্বারা প্রদত্ত শিক্ষার মান মূল্যায়ন করা। এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল 1854 সালের উডের ডেস্ক বেঞ্চের অবাস্তবায়নের অভিযোগগুলো খতিয়ে দেখা এবং তা পূরণ করা। এবার দেখো হান্টার কমিশনে কী কী সুপারিশ করা হয়েছে। সেটা হলো স্কুল কলেজগুলো সরকারি নিয়ন্ত্রণমুক্ত হবে, বিদ্যালয় ও কলেজগুলোকে সরকারি আর্থিক অনুদান মঞ্জুর করা হবে। এর পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রাকৃতিক ও ধর্মীয় পাঠ্যক্রম প্রবর্তন করা হবে। কলেজগুলিতে মানবতা ও নাগরিকতা সম্বন্ধে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার প্রসারের কথাও কিন্তু হান্টার কমিশনে বলা হয়েছে। এবার হান্টার কমিশন রিলেটেড যে প্রশ্নগুলো করতে পারে, দেখো
হান্টার কমিশন অন্য কী নামে পরিচিত? এটি কিন্তু প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নামেও পরিচিত, মনে রাখবে। হান্টার কমিশনের রিপোর্টে কটি প্রস্তাব গৃহীত হয়েছে? সেটা হলো 222টি প্রস্তাব। তারপর হান্টার কমিশনে উচ্চশিক্ষায় কোন শিক্ষা বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে? সেটা হলো নৈতিক শিক্ষা। হান্টার কমিশনে এ কোর্স বলতে কী বোঝানো হয়েছে? সেটা হচ্ছে পাঠ্যক্রম হবে সাহিত্য ও বৈজ্ঞানিক। হান্টার কমিশনে বি কোর্স বলতে বলা হয়েছে কি? পাঠ্যক্রম হবে উপযোগী যা বৃত্তিমূলক। তারপর প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য হান্টার কমিশন কি করেছে? প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য মিউনিসিপ্যাল বোর্ড ও জেলা বোর্ডের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে স্কুলে ছাত্রছাত্রীদের বসবার উপযুক্ত ব্যবস্থা এবং ছুটির হওয়ার নিয়মকানুন, শিক্ষা সংক্রান্ত নিয়মকানুন ইত্যাদির কথাও সুপারিশ করেছে। এরপর যে কমিশন সম্পর্কে আলোচনা করব সেটা হলো স্যাডলার কমিশন। এই স্যাডলার কমিশন কত সালে হয়েছে দেখো? 1917 সালে। 1917 সালে মাইকেল স্যাডলারের সভাপতিত্বে ভারত সরকার স্যাডলার কমিশন নিযুক্ত করেন। এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত, মনে রাখবে। এই কমিশনটি গঠন করা হয়েছিল মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা এবং ভবিষ্যতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও তদন্ত করার জন্য এই কমিশনটি কিন্তু সুপারিশ করা হয়েছে। এই কমিশনে স্যাডলার ছাড়াও জন ক্যাম হবহাউস, থমাস ফয়েল বাক্সটন, লর্ড মরপেথ, স্যার রবার্ট পিল, স্যার রবার্ট ইংলিশ এবং চার্লস পুলেট থমসন। এবার আমরা জানব স্যাডলার কমিশনের প্রধান প্রধান উদ্দেশ্যগুলো কী। দেখো কি রয়েছে: কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যকারিতা ও অবস্থার মূল্যায়ন করা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পাঠ্যক্রমের উন্নতির জন্য সুপারিশ করা, উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের আরও ভালোভাবে প্রস্তুত করা। তারপর কি বলা আছে? স্যাডলার কমিশনের যে গঠন করা হয়েছে তার ফলাফলস্বরূপ কি হয়েছে দেখো। কমিশন সমীক্ষা করে দেখেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের সমস্যার সম্মুখীন হচ্ছে। দেশের শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থার কথা জানিয়েছিল এই কমিশন। উন্নত প্রশাসনের জন্য নয়, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধিরও প্রয়োজন ছিল। শিক্ষকদের প্রশিক্ষণে যথাযথ গুরুত্ব দেওয়ার কথা বলেছে। শিক্ষাদান শিক্ষা ব্যবস্থায় ঐতিহ্যবাহী এবং আধুনিকীকরণের কথা বলেছে। আর কি কি সুপারিশ করেছিল? শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে সুপারিশ হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক শিক্ষার বিভিন্ন বোর্ড তৈরি করতে হবে। প্রশাসনের জন্য বেতনভুক্ত ও পূর্ণকালীন উপাচার্য নিয়োগ করার কথা বলা হয়েছে। এবার এই কমিশন সাধারণত যে প্রশ্নগুলো করতে পারে: ছাত্র ও অধ্যাপকের সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য স্যাডলার কমিশনে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা করতে হবে, যাতে করে ছাত্র এবং শিক্ষক বা অধ্যাপকের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর কি প্রশ্ন করতে পারে যে স্যাডলার কমিশনের রিপোর্ট যে গঠন করা হয়েছে তার গুরুত্ব কোথায়? সেটা হচ্ছে স্যাডলার কমিশনের পরবর্তী যে কমিশন বা সংস্কার হয়েছে সেগুলোর ভিত্তি কিন্তু তৈরি করে দিয়েছে এই স্যাডলার কমিশন। এবার আমরা জানব স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা কমিশনগুলো সম্পর্কে। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 1948 সালে হয়েছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে 9 জন সদস্য নিয়ে 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর আমাদের দেশে যে সমস্ত শিক্ষা কমিশন গঠিত হয়েছে, প্রথম উল্লেখযোগ্য কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। এই কমিশনকে বিশ্ববিদ্যালয় কমিশনও কিন্তু বলা হয়ে থাকে। স্বাধীনতা অর্জনের পর নতুন দেশ কাল তথা সমাজের পরিবর্তিত পটভূমিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে নতুন দৃষ্টিকোণ থেকে বিচার ও প্রয়োগের উদ্দেশ্য সাধনের জন্য জন্ম হয় এই শিক্ষা কমিশনের। 1948 খ্রিস্টাব্দের 4 নভেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে রাধাকৃষ্ণন কমিশন কিন্তু গঠিত হয়। এই কমিশনের অন্য কি নামে পরিচিত? সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 1948 খ্রিস্টাব্দে গঠিত হলেও ভারত সরকারের কাছে কমিশন তাদের সুপারিশ পেশ করে 1949 খ্রিস্টাব্দে। এই কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর নির্মল কুমার ছিলেন এই কমিশনের সম্পাদক, মনে রাখবে নামটা। এবার যদি বলে এই কমিশনের সদস্যবৃন্দ কারা রয়েছে, তাদের মধ্যে রয়েছে যেমন ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, ডক্টর তারাপদ, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর মুদলিয়ার, ডক্টর নির্মল কুমার, ডক্টর মর্গান, জেমস ডাভ, ডক্টর টিগার্ট। এরা ছিলেন এই রাধাকৃষ্ণ কমিশনের সদস্য। এবার এই কমিশনের লক্ষ্য কী?
মূলত লক্ষ্য ছিল শিক্ষার মানোন্নয়ন করা, পাঠ্যক্রমের দিক খতিয়ে দেখা, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণযুক্ত শিক্ষকদেরকে নিযুক্ত করা এবং নারী শিক্ষার বিস্তার। সরকারের বিজ্ঞপ্তিতে কমিশনের উপর যে যে দায়িত্বগুলো আরোপ করা হয়েছে সেগুলো কি দেখো, ভারতের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষা উচ্চতর ও গবেষণার লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা, বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যাগুলি পর্যালোচনা করা এবং সমাধান করা, বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষার মাধ্যম হবে তা নির্ধারণ করা, বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য, ভাষা, দর্শন, চারুকলা প্রসঙ্গে উন্নততর শিক্ষার ব্যবস্থা করা, আঞ্চলিক বা অন্য কোনো ভিত্তিতে অধিক সংখ্যক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিবেচনা করা। এই কমিশনের ভিত্তিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, এই তিনটি বিশ্ববিদ্যালয়ের বিশেষ বিশেষ সমস্যা ও সমাধানগুলির উপায় কিন্তু নির্ধারণ করা হয়েছে। এবার আমরা জেনে নেব রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলো কী কী রয়েছে। শিক্ষায় ভারতীয়ায়ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় চালু, দিল্লিতে ওখালা গ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষাগত কোর্সের 12 বছর, কৃষি, বাণিজ্য, শিক্ষা, প্রকৌশল, প্রযুক্তি, ঔষধ ও আইনের মতো বিষয়গুলোর উপর জোর দেওয়া, একটি বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রশাসনিক দেবার জন্য অপরিহার্য হিসেবে বিবেচনা করা, বিশ্ববিদ্যালয়ের কার্যদিবস বছরে 180 দিনের কম হওয়া উচিত নয়, এদিকটা লক্ষ্য রাখা হয়েছে। পরীক্ষার মান উন্নয়ন করতে হবে, টিউটোরিয়াল ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেমিনার করতে হবে, এগুলো বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সমবায় তালিভুক্ত করা হবে এবং বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করা হবে, শিক্ষকদের বেতন উত্থাপন করা হবে। লর্ড কার্জন স্যার টমাসের সময়কালে এবং তাদের সভাপতিত্বেই 1902 খ্রিস্টাব্দে শার্লে কমিশন কিন্তু গঠন করা হয়েছে। এরপর যে কমিশন সম্পর্কে জানবো সেটা হলো বিশ্ববিদ্যালয় কমিশন। ইন্ডিয়ান ইউনিভার্সিটিস অ্যাক্ট 1904 নামে এটি কিন্তু পরিচিত। স্যার টমাস শার্লে বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইনি সদস্য ছিলেন। এই কমিশন গঠনের উদ্দেশ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সংগঠন ও শিক্ষার মানোন্নয়ন তার ব্যাপারে সুপারিশ করা। কমিশনে 2 জন ভারতীয় সদস্য সুপারিশের ভিত্তিতে 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন বিধিবদ্ধ হয়। এই আইনে কি বলা আছে? ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে, বিশ্ববিদ্যালয়গুলির সেনেট ও সিন্ডিকেটের সংখ্যা হ্রাস ও মনোনীত সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হবে, কলেজগুলির নিয়মিত পরিদর্শন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এলাকা নির্দিষ্ট করে দেওয়া। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় সরকারি হস্তক্ষেপের তীব্র সমালোচনা করলেও এই আইনের সাহায্যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় পঠন পাঠনের ব্যবস্থা করেন, কলা ও বিজ্ঞান বিভাগের মধ্যে বৈচিত্র্য আনেন। এবার রাধাকৃষ্ণ কমিশন রিলেটেড যে প্রশ্নগুলো করতে পারে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? রাধাকৃষ্ণন কমিশন এর অপর নাম কি? সেটা হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। তারপর বুনিয়াদী শিক্ষার সময়কাল কত রয়েছে? 4 বছর। এরপর আমরা জানব মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে। এটা 1952-53 সময়কালে হয়েছিল। স্বাধীন ভারতের সর্বপ্রথম মাধ্যমিক শিক্ষা কমিটি মুদালিয়ার কমিশন নামে পরিচিত। 1952 সালে ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের সভাপতিত্বে ভারত সরকার এই কমিশনটি প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে এই কমিশনের নাম করা হয় মুদালিয়ার কমিশন। এই কমিশনটি স্বাধীন ভারতের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত সে সম্পর্কে পরামর্শ দেয়। এর সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। এছাড়াও এই কমিশনে আরও 8 জন সদস্য ছিলেন। তাদের মধ্যে রয়েছে, দেখো নামগুলো, শ্রীমতী হংস মেহতা, শ্রী জি এ তারপরওয়ালা, ডক্টর কে এল শ্রীমালি, সি এম টি ব্যাস, কে আর উইলিয়ামস প্রমুখ। এই কমিটির সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু। কমিশনের কাজের সময় পরিধি ছিল 1952 সালের অক্টোবর মাস থেকে 1953 সালের জুন মাস পর্যন্ত। এবার আমরা জানব মুদালিয়ার কমিশন কালে সরকারকে যে পরামর্শগুলি দিয়েছিল, মুদালিয়ার কমিশন সরকারকে যে পরামর্শগুলো দিয়েছিল সেগুলি সম্পর্কে আমরা জানব। এবার আমরা জানব এই যে মুদালিয়ার কমিশন সরকারকে যে পরামর্শগুলো দিয়েছিল। যেমন দেখো কি বলেছে, স্বাধীন প্রজাতান্ত্রিক ভারতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য কী হবে তা নিয়ে আলোচনা করা, মাধ্যমিক শিক্ষার পুনর্গঠন কিভাবে সম্ভব, পাঠ্যক্রমে কী ধরনের পরিবর্তন আনা উচিত হবে, মাধ্যমিক বিদ্যালয়গুলির পুনর্বিন্যাস কিভাবে হবে, বুনিয়াদী শিক্ষার সঙ্গে নবগঠিত মাধ্যমিক শিক্ষার সাযুজ্য কিভাবে করা হবে। এবার জানবো মুদালিয়ার কমিশনের উদ্দেশ্য কি রয়েছে। দেখো, আদর্শ দায়িত্ববান মানুষকে, মিডিয়াকে, শিক্ষাকে প্রাথমিক শিক্ষা উচ্চতর শিক্ষার মধ্যবর্তী অংশ হিসেবে গণ্য করা হবে। মিডিয়াকে শিক্ষার উদ্দেশ্য হলো
উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন চরিত্রবান মানুষ করা, এমনভাবে শিক্ষাদান করতে হবে যাতে তারা জীবিকা অর্জনের উপযোগী হতে পারে। শিক্ষার্থীদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা সমস্যার সমাধানের ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারে। মুদালিয়ার কমিশনের যে সুপারিশগুলো সেগুলো সম্পর্কে জানবো। স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক নাগরিক তৈরি করা, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তৈরি করা, যুব সমাজের চরিত্র গঠন করা। আর কি রয়েছে দেখো, উৎপাদনী ও বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত কমিটিটির নাম কি? সেটা হচ্ছে তারাচাঁদ কমিটি। কমিটি কিন্তু তারাচাঁদ, আর কমিশনটার নাম হচ্ছে মুদালিয়ার কমিশন। এবার দেখো কি কি প্রশ্ন হতে পারে মুদালিয়ার কমিশন সংক্রান্ত। মুদালিয়ার কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামোটা কেমন ছিল? যখন 5+3+3 11 বছর। মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক পর্ষদের সভাপতিকে রাজ্যের শিক্ষা আধিকারিক হবে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি। এবার আমরা জানবো কোঠারি কমিশন সম্পর্কে। কোঠারি কমিশন, যার অপর নাম হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, এটা গঠিত হয়েছে 1964 সালে। 1964 থেকে 66 সাল এর মধ্যে এই কোঠারি কমিশন। ভারতের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে কোঠারি কমিশন গঠন করা হয়েছে। 1964 সালে ভারত সরকার কর্তৃক দৌলত সিং কোঠারির সভাপতিত্বে কোঠারি কমিশন গঠিত হয়। কোঠারি কমিশন ছিল ভারতের ষষ্ঠ কমিশন, মনে রাখবে। এই কমিশনকে ভারতের সমগ্র শিক্ষা ব্যবস্থার পর্যালোচনা করার এবং আধুনিক সমাজের সঙ্গতি রেখে পরিবর্তন আনার প্রথম প্রচেষ্টা বললেও কিছু ভুল বলা যাবে না। স্বাধীনতা পরবর্তী ভারতে কোঠারি কমিশনকে প্রথম জাতীয় শিক্ষানীতি বলে উল্লেখ করা হয়ে থাকে। ইম্পর্টেন্ট তথ্য। স্কুল শিক্ষা, কারিগরি শিক্ষা, উচ্চশিক্ষা, কৃষি শিক্ষা ও সহশিক্ষা ইত্যাদি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন খাতে মোকাবিলা করার জন্য 12টি টাস্ক গঠন করা হয়েছে এই কমিশনে। সভাপতি ছাড়াও এই কমিশনে আরও 17 জন সদস্য ছিল। তাদের মধ্যে রয়েছে কি দেখো, জেপি স্যার গোপালাস্বামী। এবার আমরা জানবো কোঠারি কমিশনের প্রস্তাবিত শিক্ষার গঠনটি কিরকম। যেমন দেখো, সেখানে প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে 7 থেকে 8 বছর সময়ের মধ্যে হবে। নিম্ন প্রাথমিক শিক্ষা হবে 2 থেকে 3 বছরের। উচ্চ প্রাথমিক শিক্ষা হবে 2 বছরের। নিম্ন মাধ্যমিক শিক্ষা হবে 2 থেকে 3 বছরের। উচ্চ মাধ্যমিক শিক্ষা হবে 2 বছরের। উচ্চ শিক্ষা বা স্নাতকোত্তরের শিক্ষা হবে 3 বছরের। শিক্ষা বা বিশ্ববিদ্যালয় শিক্ষা হবে 2 বছরের। এবার কোঠারি কমিশনের উদ্দেশ্য কি সেগুলো সম্পর্কে তো জানবো। স্বাধীনতার পর শিক্ষার অগ্রগতি আলোচনা করা, শিক্ষাক্ষেত্রে দেশের চাহিদা মূল্যায়ন করা, শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি নির্ধারণের জন্য নীতিমালার সুপারিশ করা, ভারতের শিক্ষা সম্প্রসারণ ও উন্নতির জন্য ব্যবস্থা প্রস্তাব করা, গ্রামীণ এলাকার শিক্ষা উন্নয়নের ব্যবস্থা করা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন করা, কারিগরি, পেশাগত, বৈজ্ঞানিক শিক্ষার উন্নয়ন করা, লাইব্রেরি, জাদুঘর, অন্যান্য প্রতিস্থাপন ইত্যাদি করে উন্নতি করা, সংখ্যালঘুদের শিক্ষা ব্যবস্থার প্রতি জোর দেওয়া, বৃত্তিমূলক শিক্ষার প্রস্তাব দেওয়া, ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতি করা, মোট কথা। এবার দেখো সুপারিশ কি কি করা হয়েছে কোঠারি কমিশনে। ভারতের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের জন্য কোঠারি কমিশন 23টি সুপারিশের তালিকাবদ্ধ করেছেন। তার মধ্যে রয়েছে কি কি রেখেছেন দেখো, শিক্ষার লক্ষ্য, শিক্ষার পদ্ধতি, পাঠ্যপুস্তক, পাঠ্যক্রম, বিদ্যমান শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের শারীরিক কল্যাণ, নারী শিক্ষার কথা বলেছেন, ত্রিভাষা সূত্র অর্থাৎ মাতৃভাষা, বিভিন্ন রাজ্যের ভাষা, আর রয়েছে ইংরেজি ভাষা। এই 3 ভাষা একে কিন্তু ত্রিভাষা বলা হয়ে থাকে। দূরশিক্ষার কথা বলেছে, শিক্ষকদের প্রশিক্ষণের কথা বলেছে, প্রাপ্তবয়স্কদেরও শিক্ষার কথা বলেছে, কাজের অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার কথা বলেছে। এবার ইম্পর্টেন্ট যে কোঠারি কমিশন সম্পর্কিত ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই যে কোঠারি কমিশনে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীকে শিক্ষার কোন স্তর হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটা হলো প্রারম্ভিক স্তর। কোঠারি কমিশনে যে সমস্যাটির উপর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হচ্ছে আধুনিকীকরণ। কোঠারি কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সুঅভ্যাস গড়ে তোলা। তারপরে বলেছে কি, কোঠারি কমিশন প্রথাগত শিক্ষার প্রথম শ্রেণীতে ভর্তির ন্যূনতম বয়স কত নির্ধারণ করেছে, সেটা হলো 6+। কোঠারি কমিশনে ওয়ার্কিং গ্রুপের সংখ্যা কতগুলো রাখা হয়েছে, সেটা হলো 7টি। এছাড়া দেখো নারী শিক্ষা, অনুন্নত শ্রেণীর শিক্ষা, বিদ্যালয় গৃহ, পরিসংখ্যান, বিদ্যালয় সম্প্রদায়ের সংখ্যা, প্রাক প্রাথমিক শিক্ষার কথাও কিন্তু বলেছে। কোঠারি কমিশনে যে বিদ্যালয় পাঠ্যক্রম কেমন হবে, সেখানে 12টি টাস্কের কথা বলেছে। কোঠারি কমিশনের মধ্যে প্রাথমিক শিক্ষার সময়কালে যে 7 থেকে 8 বছর, প্রাথমিকে কি কি অন্তর্ভুক্ত রয়েছে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, নিম্ন প্রাথমিক 2 থেকে 3 বছরের হবে, উচ্চ প্রাথমিকে সপ্তম অষ্টম শ্রেণী 2 বছরের হবে। স্বনির্ভর হওয়ার শিক্ষা কথা বলেছে যে কোঠারি কমিশনে, সেটা হলো বৃত্তি ও কারিগরি শিক্ষার মাধ্যমে। স্বায়ত্তশাসন দ্বারা পরিচালিত শিক্ষার কথা বলেছে, যেখানে পৌর বিদ্যালয় গঠন করা হবে।
তারপরে যে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে দেখো, এই যে দিবাং বিদ্যালয় কি, প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা, এটা বলেছে। ভাষা সমস্যার জন্য কোঠারি কমিশন কি, দ্বিভাষা সূত্র। কোঠারি কমিশন মতে বিদ্যালয়গুলির কাজের দিন সংখ্যা কত ধরা হয়েছে, মোটামুটি 234 দিন। কোন শিক্ষান্তরের উপর অপচয় অনুন্নয় সর্বাধিক প্রভাব বিস্তার করে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষার উপর। কোঠারি কমিশনে যে শ্রেণী থেকে ইংরেজি ভাষা শিক্ষার কথা বলা হয়েছে সেটা হলো পঞ্চম শ্রেণী। এবার দেখো বিভিন্ন শিক্ষা কমিশন সংক্রান্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে, এগুলো আমি কমিশন সম্পর্কে আলোচনা করেছি, তোমরা এই জিনিসগুলো একটু দেখে নেবে ভালো করে। এবার আমরা জেনে নিব বিভিন্ন কমিশন সংক্রান্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, যেখান থেকে প্রশ্ন করতে পারে তোমাদেরকে, খুব ভালোভাবে এই প্রশ্নগুলো শিখে যাবে। দেখো হান্টার কমিশন, যেটা ভারতীয় শিক্ষা কমিশন প্রথম, যেটা হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়েছে, 1882। র্যালে কমিশন গঠিত হয়েছে দেখো কত সালে, 1902 সালে। তবে যে স্যাডলার কমিশন গঠিত হয়েছে 1917 সালে, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন নামে পরিচিত। তবে যে হার্টস কমিশন 1929 সালে হয়েছে। লিডসে কমিশন 1929 সালে হয়েছে। ওয়ার্ধা পরিকল্পনা 1937 হয়েছে। বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষা গঠন হয়েছে 1937 সালে। সার্জেন্ট পরিকল্পনা হয়েছে 1944 সালে। রাধাকৃষ্ণ কমিশন গঠিত হয়েছে 1948-49 শিক্ষাবর্ষে, 1948 সালে হয়েছে, এটি উচ্চশিক্ষা কমিশন। মুদালিয়ার কমিশন গঠিত হয়েছে 1952 সালে। হংস মেহতা কমিটি গঠিত হয়েছে দেখো 1961 সালে, নারী শিক্ষার কথা বলেছে এখানে। কোঠারি কমিশন গঠিত হয়েছে 1964 সালে। প্রথম জাতীয় শিক্ষানীতি কত সালে গঠিত হয়েছে দেখো, 1968 সালে। দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি গঠিত হয়েছে 1986 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা বলা হয়েছে কত সালে দেখো, 1987 সালে। আর কোন শিক্ষানীতিতে বলা হয়েছে সেটা হচ্ছে 1986 সালে শিক্ষানীতিতে কিন্তু বলা হয়েছে। তারপরে যে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়েছে 1992 সালে। এবার আমরা জানবো ওয়ার্ধা পরিকল্পনা সম্পর্কে। দেখো ওয়ার্ধা পরিকল্পনা কি, 1937 সালে মহাত্মা গান্ধী কর্তৃক প্রস্তাবিত একটি শিক্ষা ব্যবস্থা, যা নয়া তালিম বা বুনিয়াদি তালিম নামে পরিচিত। এই পরিকল্পনায় মূল শিক্ষার লক্ষ্য ছিল 7 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। এছাড়াও শিক্ষার পাশাপাশি হস্তশিল্প ভিত্তিক এবং মাতৃভাষার মাধ্যমে শেখানো। এর উদ্দেশ্য ছিল জ্ঞান এবং কর্মের মধ্যে কোনো বিচ্ছেদ যেন না রাখা হয়, শরীর মন আত্মার সম্পূর্ণ বিকাশ যেন হয়, সেই দিকটা লক্ষ্য রাখা হয়েছে কি দেখো, 7 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করাতে হবে। ওয়ার্ধা পরিকল্পনায় শিক্ষণ পদ্ধতি কেমন হবে বলেছে দেখো, হস্তশিল্প অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা প্রদান করা হবে, যেখানে জ্ঞান ও শ্রমকে আলাদা করা হবে না, একই সঙ্গে জ্ঞান ও শ্রম দুটোই হবে। মাতৃভাষা হবে শিক্ষার মাধ্যম, মাতৃভাষার উপর জোর দেওয়া হয়েছে। এই শিক্ষার প্রস্তাবক ছিলেন মহাত্মা গান্ধী। প্রবর্তন হয়েছে 1937 সালে ওয়ার্ধাতে একটি সর্বভারতীয় জাতীয় শিক্ষা সম্মেলনের মাধ্যমে, যেটি কিন্তু পরবর্তী সালে নয়া তালিম বা বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত। এরপর জানবো শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা, সেটা হলো সার্জেন্ট পরিকল্পনা। এই সার্জেন্ট পরিকল্পনা ছিল 1944 সালে ব্রিটিশদের শাসিত ভারতে ব্রিটিশ ভারত সরকারের নির্দেশে প্রণীত একটি শিক্ষাগত পরিকল্পনা, যার মূল লক্ষ্য হলো ভারতের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করা। এটি স্যার জন সার্জেন্টের সভাপতিত্বে গঠিত হয়েছে। এই কমিটি 1944 সালে পেশ করা হয়েছিল। এতে 4 বছর থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের কথা বলেছে। সার্জেন্ট পরিকল্পনার মূল উদ্দেশ্য ও সুপারিশসমূহ কি লেখা হয়েছে দেখো, শিক্ষার পুনর্গঠনের কথা বলা হয়েছে, বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য, সার্বজনীন সাক্ষরতার কথা বলা হয়েছে, অর্থাৎ দেশকে স্বাক্ষর করে তোলা, দেশের সাক্ষরতা বৃদ্ধির জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কত সালের মধ্যে এই পরিকল্পনা স্থির করেছিল, সেটা হচ্ছে 1984 সালের মধ্যে ভারতকে সার্বজনীন সাক্ষরতা করার লক্ষ্য রাখা হয়েছে। শিক্ষা ব্যবস্থার স্তর কেমন দেখো, এই শিক্ষা ব্যবস্থায় দ্বৈত কাঠামোর সুপারিশ করা হয়েছে, যার মধ্যে প্রাথমিক উচ্চ বিদ্যালয় শিক্ষা অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও মাতৃভাষা শিক্ষা দানের কথা বলা হয়েছে। প্রতিবন্ধী অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করারও কথা বলা হয়েছে। এরপরে যে কমিশন সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে হার্ট কমিশন। হার্ট কমিশন। এই কমিশনটি 1929 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গঠন করা হয়েছে, যেখানে ভারতের শিক্ষার অগ্রগতি ও তার পর্যালোচনা করার কথা বলা হয়েছে। দেখো গঠন হয়েছে 1929 সালে, রিপোর্ট পেশ হয়েছে 1929 সালে। চেয়ারম্যান কে ছিল দেখো স্যার ফিলিপ জোসেফ হার্ট, তিনি এর আগে স্যাডলার কমিশনের সদস্য ছিলেন। নিযুক্তকারী সংস্থা কে ছিল দেখো, এই কমিটি সাইমন কমিশন দ্বারা নিযুক্ত হয়েছিল।
যার কাজ ছিল ভারতের সাংবিধানিক সংস্কারের বিষয়ে সুপারিশ করা। শিক্ষা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা। মহাত্মা গান্ধী হচ্ছে বুনিয়াদী শিক্ষার জনক বা বেসিক এডুকেশন যাকে বলা হয়ে থাকে, বা নৈতালিম শিক্ষাও বলা হয়ে থাকে। ঔপনিবেশিক ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার এক আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন মহাত্মা গান্ধী। এটি 1937 সালে প্রথম জনসম্মুখে আসে। পরবর্তী সময়ে এটি শিক্ষা ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়। দেখো সময়কাল রয়েছে 1937, প্রকাশ হয়েছে 1937। গান্ধীজি যে পত্রিকার মাধ্যমে প্রকাশ করেছে সেটা হলো হরিজন পত্রিকা। এই শিক্ষা পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে 1937 সালের অক্টোবরে মহারাষ্ট্রের ওয়ার্ধা বলে একটা জায়গায়। সেখানে সর্বভারতীয় সম্মেলনের মাধ্যমে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এবার আমরা জানব বুনিয়াদী শিক্ষা প্রবর্তনের প্রধান কারণ কি। তৎকালীন শিক্ষা ব্যবস্থার ত্রুটি লক্ষ্য করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর মনে হয়েছিল ব্রিটিশ প্রবর্তিত প্রচলিত শিক্ষা ব্যবস্থা ছিল পুঁথিগত, তাত্ত্বিক, আত্মাবিহীন। এটি শিক্ষার্থীদের কেবল কেরানি তৈরি করবে, মানে সরকারি কর্মচারী তৈরি করবে, অর্থাৎ দেহ মন ও আত্মার পূর্ণ বিকাশ হবে না। তাই তিনি এই ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে ভারতীয় শিক্ষা অর্থাৎ বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন। এর ফলে অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়বে, যেখানে তিনি হাতে কলমে শিক্ষার কথা বলেছেন। হাতে কলমে কোনো কিছু শিখে শিক্ষার্থীরা কি করবে, যখন বড় হবে তারা সেই হাতে কলমে শিক্ষার মাধ্যমে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হবে। এর ফলে অর্থনৈতিক স্বনির্ভর হবে, শ্রমের প্রতি মর্যাদা বৃদ্ধি পাবে, জাতীয় শিক্ষা ও মূল্যবোধ তৈরি হবে, অর্থাৎ নিজের দেশের প্রতি শিক্ষা কথা বলেছে, যেখানে অহিংসা, সত্য ও সহযোগিতার কথা তিনি বলেছেন, যার বিকাশ কিন্তু ঘটবে ছাত্রছাত্রীদের মধ্যে অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে। এবার গান্ধীজি যেভাবে মনে করেছেন যে বুনিয়াদী শিক্ষা প্রবর্তিত ও পরিচালিত করা ওয়ার্ধা পরিকল্পনার মাধ্যমে, অনুবন্ধন নীতির মাধ্যমে। অনুবন্ধন নীতি কি? এই শিক্ষা ব্যবস্থার মূল পদ্ধতি হলো একটি উৎপাদনশীল শিল্প বা হাতের কাজকে অবলম্বন করে শেখা, যেমন সুতো কাটা, বয়ন শিল্প, কৃষি। এর পাশাপাশি গণিত, বিজ্ঞান, ইতিহাস, সমাজবিদ্যা ইত্যাদি শেখা। শিক্ষার স্তর এখানে বলা হয়েছে 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত। এই শিক্ষা ব্যবস্থার প্রধান লক্ষ্য শিক্ষাই হবে জীবন, জীবনই হবে শিক্ষা। তো এই ছিল ভারতীয় বিভিন্ন শিক্ষা কমিশন এবং কমিটি সম্পর্কে আলোচনা, যেখানে স্বাধীনতার পূর্ববর্তী থেকে স্বাধীনতার পরবর্তী যাবতীয় শিক্ষা কমিশন সম্পর্কে আমি এই ক্লাসে আলোচনা করলাম। তো তোমরা এই ধরনের আরও ইন্টারভিউ রিলেটেড যে টপিকগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো কিন্তু ডিটেলসে আমি ব্যাচে কিন্তু করাচ্ছি। অলরেডি ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই তোমরা সেই ধরনের ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে আমাদের ব্যাচে জয়েন হয়ে নেবে। আর আমাদের ক্লাসে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তাই দেরি না করে অতি অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে অ্যাডমিশন হয়ে নাও। আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে।